9-এর স্টুডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্রিন এলপি গ্যাস নিবেদিত পার্শ্ব চরিত্র অনুষ্ঠানে। ইভান সাইড আপনাদের সাথে আছে। আজ আমার অতিথি হয়ে আছেন জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। তাকে আমি মামা বলেই সম্বোধন করি। মামা, আজকে তোমার সাথে আমি খুব ক্যাজুয়াল কনভারসেশন করব। মামাই থাকবা, তোমাকে তুমি বলি, তুমিই থাকবা। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। যদি তুই কোনোভাবে বলে ফেলতিস যে আপনি বা কেমন আছেন, আমি ওই টাইপটাই যাইতাম এই জায়গায়, কথাই কম না হলে কোনো। আচ্ছা মামা শোনো, তোমার আমি প্রথমে একটা কথা কই। হ্যাঁ, আমি মাঝে মাঝে বরিশালের কথা বললে বলবো, বলতে হবে তো। মামা ভাগ্নে যেখানে শয়তান নাই সেখানে, এই প্রবাদটা তোমার কাছে শুনে কি? আমরা যেহেতু মামা ভাগ্নে বসে আছি, মামা ভাগ্নের মধ্যে শয়তান দু একটা যে নাই তা না, এখানেও একজন দুজন আছে, মানে ওই যে গায়েবী আওয়াজ দিতে আছে আর কি, আছে সেরকম আর কি। পরে বলবো তার কথা। তুমি অভিনয় করছো কত বছর? 1988 থিয়েটার, বেইলি রোড। আমার গুরু আব্দুল্লাহ আল মামুন। মামুন স্যার তো দুনিয়াতে নেই, উনি মারা গেছেন অনেক দিন, আল্লাহ তাকে রেস্ট নসিব করুক। মামুন ভাইয়ের হাত ধরে অভিনয় জগতে আসা, থিয়েটার করা, ওখানে রামান মজুমদার থিয়েটারের প্রথম কাজ করেছিলাম স্পর্ধা, মেরাজ ফকিরের মা, এখনো কৃতদাস। আচ্ছা, টেলিভিশন অভিনয় যখন শুরু করলা তখন কি সেটাকে পেশা হিসেবে শুরু করছিলা নাকি একেবারেই শখের বসে? সেই গল্পটা না, মানে চেহারা দেখাবো, মানুষ আমাকে চিনবে, রাস্তা দিয়ে গেলে ওই যে যাচ্ছে উনি নাটক করে, এই যে একটা ফুলে যাওয়া, এই যে একটা মানে কি বলে এটা, যেটা হিরোইজম, একটা ভাব নেয়াটা, ওইটা মাথায় রেখেই যে কোনোভাবে যদি একটু চেহারা দেখাইতে পারতাম তাহলে তো মানুষ আমাকে চিনতো। তারপর শুরু করলা এবং এত বছর ধরে এখন অভিনয় করছো? হ্যাঁ, অভিনয় করছি, চাকরি করতাম, গত 2 বছর হলো সেটা করছি। পুরোপুরি অভিনয় করছো আর কি? হ্যাঁ, পুরোপুরি অভিনয় করছি। দাদু, অত্র অঞ্চলে এই আশেপাশের যে 10-20 মাইলের মধ্যে কোনোদিন তো কোনো ভূতের উপদ্রব শুনি নাই দাদু। আপনি কয়েন হনছেন কোনোদিন? এখন যন্ত্রণা শুরু হইলে কয়েন দেই আপনি। সমস্যা যে খুব একটা বেশি আছে হ্যাঁ কইলাম না, বুঝছেন? এই যে মুই অবশ্য একজনকে চিনি, ওই যে ওজা যার ভুক করে মাতারি ওজা, বুঝছেন? নির্মল, তুই যাই খাও, অত কোনো কাম হইবে না। আমি থাকতে পারবো না এই এলাকায়, আমি থাকবো না, আমি থাকবো না। এমন নির্মল কাকে বলতে আছো? আরে বলতে আছি যে নির্মল রে বলতে আছি। হয়, আরে বলতে আছি যে তুই তোরা থাকলে থাক, আমি থাকবো না। এখন যখন অভিনয় করছো, নানান মাধ্যমে অভিনয় করছো, মানুষও দেখছে, একটু তোমরা যখন শুরু করছিলা বা বাংলাদেশের নাটক যখন শুরু হয় তখনকার থেকে এখন সময়টা অনেক বেশি পাল্টে গেছে, অনেক প্ল্যাটফর্ম অনেক বড় হয়েছে। তোমার কাছে এই চেঞ্জটা কি পজিটিভ লাগে? তোমার কাছে এই চেঞ্জটা কি ঠিকভাবে চেঞ্জ হচ্ছে কিনা, সেরকম মনে হয় কিনা? ভিন্ন ধারা ছিল তো, মানে আগে বিটিভির নাটক বা অনেক সিঙ্গেল নাটক 3 দিনে করতাম, 2 দিনে করতাম, রিহার্সাল হতো একদিন, ওইভাবে বাজেটটাও হয়তো অত ছিল বিধায় তারা কাজটা করতে পারতেন। এবং এখন বাজেট নামতে নামতে এমন তলানিতে পৌঁছে গেছে যে বাজেটের কারণে ওর মধ্যে থেকে একটু প্রফিট করতে হবে, চ্যানেলকে খুশি করতে হবে, আর্টিস্ট পেমেন্ট দিতে হবে, সমস্ত কিছু, মানে ইন ফ্রন্ট অফ ক্যামেরা, বিহাইন্ড দ্য ক্যামেরা, সব কিছুই তো লাগবে। সব কিছু মিলিয়ে এখন 2 দিনেও করে কেউ, আবার এখন একদিনেও করে, আবার 2 দিনে 3টা করে। তো সেখানে কি অ্যাক্টিং হবে, কি খরচ হবে, কি মিউজিক হবে, সহজেই অনুমেয়। তারপরও ভালো নাটক যে হচ্ছে না তা কিন্তু না, যুগের সাথে সাথে ভালো ছেলেরা আসছে, মানে সুশিক্ষিত যারা নাটক সম্বন্ধে বোঝে, পড়াশোনা আছে, তারা নাটক তৈরি করছে, কিছু কিছু ডিরেক্টর, এবং কাজটা ভালো হচ্ছে। আচ্ছা, খুব সিরিয়াস আলোচনা হয়ে যাচ্ছে, সব এটা দরকার ছিল অনুষ্ঠানে ইনভলভ হওয়ার জন্য। সামনের গুলো সিরিয়াস, কিন্তু তুমি তোমার মতো উত্তর দিবা আমি জানি। আমাদের যে গায়েবী আওয়াজ দেয়, মানে প্রডিউসার হাসান ভাইয়ের সবসময় এটা জানতে চাওয়া থাকে যে এখানে যারা আসে কথা বলে তারা একটু দুঃখের, তাদের আক্ষেপের কথা বা না বলা কথা, যেটা কখনো কোনো প্ল্যাটফর্মে ভাবে বলে নাই, কিন্তু এই প্ল্যাটফর্মটা যেহেতু তৈরি হয়েছে, এখানে সে যে কথাটাই বলতে চায় এটা প্রশ্ন করতে হবে তা না। সেটা তোমার জীবনের, এই অভিনয় জীবনের কোনো একটা ঘটনার কথা বলতে পারো, তোমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনার কথা বলতে পারো। সাধারণত এইসব প্রশ্ন অনুষ্ঠানের শেষ দিকে করে, কিন্তু আমি একটু এখনই জানতে চাই তোমার কাছ থেকে। মানে ফিল্মের নাকি শুনেছি যে শেষ দৃশ্যটি বা মরার দৃশ্য থাকে, সেটা নাকি আগের দিন শুট করে ফেলে শুরুতে। হ্যাঁ, এইটা এখন করতেছি। ওরকমও তো হতে পারে যে দুঃখ কষ্ট যে নেই তা তো আর না, মানে এই পথ চলা সেটা তো একদমই কুসুমোত্তীর্ণ না, কণ্টকাত্তীর্ণ। সেই জন্য আক্ষেপ যে কিছু থাকে না তা না, তারপরেও কাজটা যেহেতু করছি, কাজটাকে ভালোবাসি। তফাৎটা একটা নাটকের ক্ষেত্রে দেখা যায় যে মূল চরিত্রটি যিনি করেন তার সাথে একজন পার্শ্ব চরিত্র যিনি করেন অনেক 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 তফাৎ থাকে, অথচ পার্শ্ব চরিত্র যিনি করছেন বা যারা করছেন
তাদের ছাড়া কিন্তু একটা নাটক পরিপূর্ণ হচ্ছে না, পূর্ণতা পাচ্ছে না। তাহলে পারিশ্রমিকের বিষয়টা এত তফাৎ কেন থাকবে? একজনের কারণে কিন্তু নাটক হিট হচ্ছে না। এখন যেটা বলে যে কি ভিউ 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 এবং ভিউ, তো ভিউটা তো শুধু একজনের জন্য হচ্ছে না। তাই যদি হয় তাহলে রেমুনারেশনের বিষয়টা এত তফাৎ থাকবে কেন? বিষয়টি আসলে পীড়া দেয় মাঝে মাঝেই। বকুলপুর একটা সিরিয়াল করছি আমি, কাসার আহমেদ ওটা ডিরেক্টর। তো বকুলপুর নাটকটিতে আমার ক্যারেক্টার হচ্ছে গিয়া যে মুসলিম সরকার, একদম মন্দ মানুষ। বকুলপুর নাটক দেশে বিদেশে প্রচুর দেখে এবং আমি প্রচুর সাড়াও পাই যে এই ক্যারেক্টারটি আমরা দেখি, মুসলিম সরকার। তো বকুলপুর নাটকে অনেক অনেক উঁচু দরের শিল্পীরাও আছেন, যেখানে যাদের সাথে মুসলিম সরকারের ক্যারেক্টারের বা রেমুনারেশনের অনেকখানি তফাৎ। ফাটা বোরহান ওরে আমি অন্য মামলা দিয়া জেলে ঢুকাই দেবো, ওইটা নিয়ে তোর চিন্তা করানো লাগবো না। সত্যি বলতেছো? দেখবা তো? আরে কি কয় দেখুন না, মানে এই যে তোরে ধরে কইতেছি। উফ, ছাড়ো, কতবার নিষেধ করছি গায়ে হাত দিবা না। আরে দূর, তুই এইগুলি বুঝোস না। আমি কি তোর দুলাভাই, তুই আমার শালি দুলাভাই লাগে একটু মস্করা ইয়ে কি হইতেই তো পারে, কি কস? কেন দুলাভাই বলে কি গায়ে হাত দিতে হবে? কেন তুই জানোস না যে শালি মানে কি অর্ধেক বউ? কি এটা হয় না? হয়তো শুধুমাত্র পারিশ্রমিকের দিকে যদি আমি না যাই, তুমি এটাও খেয়াল করো কিনা বা তুমি এটার সাথে একমত কিনা, পারসেপশন বা মূল্যায়ন বা কিভাবে কে কাকে দেখছে। আবার ওই মূল চরিত্রে যেতে হয় যে একজন এসে মূল চরিত্র করছেন, কোনো কারণে অন্যান্য যারা আছেন, যেমন তুমি এত বছর ধরে থিয়েটার করে আসা বা আরো যারা আছেন বা বয়সের দিক থেকেও যারা একটা সিনিয়র আছেন, তাদেরকে যে ট্রিটমেন্টটাও দেওয়া হয়, তাদেরকে যে মূল্যায়নটাও করা হয়, সেগুলোর ক্ষেত্রেও একটা পার্থক্য দেখো কিনা। আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিয়েছি আগেই যে কেউ কিছু মনে করবেন না। এবং যে পার্শ্ব চরিত্রটি যিনি করেন, প্রথম শুরু হয় তাদের দিয়ে, সবার আগে ওনারা যান, সবার শেষে ওনারা ব্যাক করেন। কি কারণ? যে শেষ দৃশ্যটির সাথে সবাই আছেন, শেষ দৃশ্যের সাথে প্রত্যেকটা আর্টিস্ট থাকতে হবে। তো ওই শুরুতে যিনি যান, শেষ পর্যন্ত যিনি থাকেন, উনি হচ্ছেন গিয়ে পার্শ্ব চরিত্রের সেই অভিনেতা বা অভিনেত্রী। তফাৎটা এখানে। কথা জমে গেছে, কথা আরো শুনবো, কিন্তু আমি একটু বিরতি নিব। একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসবো এবং তোমার কাছ থেকে আরো কথা শুনবো। প্রিয় দর্শক, গ্রিন এলপি গ্যাস নিবেদিত পার্শ্ব চরিত্র অনুষ্ঠানটা আজকে রুমি মামার কথা, মানে আমাদের এই প্রিয় অভিনেতার কথা নিশ্চয়ই আপনারা শুনতে পছন্দ করছেন। সেই কথাগুলো আরো কন্টিনিউ করবো ছোট্ট একটা বিরতির পর। ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন এলপি গ্যাস নিবেদিত পার্শ্ব চরিত্র অনুষ্ঠানে। আমি ইভান সাইর আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন প্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। আমি তাকে রুমি মামাই বলছি। আমার ছোট ছোট প্রশ্ন এবং তুমি তোমার মতন করে উত্তর দিবা। প্রথমে হচ্ছে, তোমার কাছে তোমার বাজারে কয় টাকা পাওনা আছে? নাটকের ক্ষেত্রে পাওনা নেই, কারণ আমাদের রেমুনারেশন অতটা না যে আছে। কেউ কেউ যে দেয়নি সেটা না, আমি নাম বলতে চাই না। কিছু হাউস যারা নাটক বানায়, শুটিং করার পরে রাত্রেবেলা যখন বিদায় নিব, তখন আমি বললাম, ভাইয়া আপনার টাকাটা চেকে দিব? ওকে, হ্যাঁ, ক্যাশ দিলে ভালো হয়। না, ক্যাশ তো নাই, চেকে দিয়ে দিই। সেদিন শুটিং শেষ করলাম, তার 3 দিনের পরে একটা চেক দিল। বুকের ভিতরে মাঝে মাঝে মনে হয় না যে টাকাটা মনে হয় নাই, ডুক করতে থাকে বুকের ভিতরে। যখন চেকটা দেওয়ার পরে ও মুখের দিকে তাকায় থাকি আমি, ক্যাশিয়ারে, যে ও বেটা কি জানি বলে, এরকম করে, কম্পিউটার দেখে, আর এরকম আমার দেখে, এটা দেখে। আর মনে করে নাই টাকা নাই, সরি। তো চেক নিয়ে আসলাম। তো যিনি প্রডিউসার, তাকে ফোন দিলাম যে ভাই জান টাকা তো নাই। 2 দিন ঘুরে আসলাম, টাকা নাই। আপনার তো সেকেন্ড ডেতে ফোন দিলাম আমি। কবে এত এক্সাইটেড হওয়ার কি আছে? আমি কিরকম? টাকা তো নাই থাকতে পারে। আমাকে, হ্যাঁ, টাকা আসলে নাই থাকতে পারে। তো কাজটা তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তো টাকাটা কবে পাবো? সপ্তাহখানেকের মধ্যে ক্যাশ টাকা দিয়ে দিব। তারপরে এরকম মনে হয় যে মাসখানেক সে আমার ঘুরালো, আজকে দিই, কালকে দিই, 3টার ভিতর দিয়ে আসবে। তারপর টাকাটা সে আর দেয়নি। তারপর তাকে আমি একটা ছোট্ট SMS দিলাম যে টাকাটা আপনার দিতে হবে না, কিন্তু আপনার সাথে আমার দেখা হবে, হাসরের দিন আপনার সাথে আমার দেখা হবে। আমি দাবি ছাড়বো না, কারণ আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি একদিনে একটি সিঙ্গেল নাটক শেষ করলাম আপনার, এবং আপনি একজন অনেক বড় মাপের প্রডিউসার। আচ্ছা মামা, আরেকটা ব্যাপার একটু বলো, যে আমাদের ঠিক পার্শ্ববর্তী দেশে বা আমাদের যেহেতু সংস্কৃতির সাথে তাদের মিল আছে, মানে আমি পশ্চিম বাংলার কথা বলছি, বা আমাদের এখানেও তো এখন অনেক প্ল্যাটফর্ম। তো তুমি কিংবা এরকম পার্শ্ব চরিত্রে বা ভীষণ জনপ্রিয় প্রত্যেকটা চরিত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মূল চরিত্র, কিন্তু আমরা আসলে তকমা দিতে হয় বলে দেই। তোমাদের ভীষণ জনপ্রিয়তা আছে,
ইভেন আমার কাছে মনে হয় যে মূল চরিত্রে যারা অভিনয় করেন তারাও তোমাদের কাছ থেকে একটা ভালো লার্নিং এর মধ্যে থেকে যান। তো তোমাদেরকে নিয়ে তো কাজ করার সুযোগ কতটা আছে, বা মূল চরিত্রে বা তোমাদেরকে ঘিরে গল্প তৈরি করে সেগুলো নির্মাণের কালচারটা শুরু হচ্ছে না কেন, বা তোমরাও কোথাও সেটা বলেছো কিনা? অনেক বন্ধু ডিরেক্টর তোমাদের আছে, তাদেরকে বলেছো কিনা, বা ইচ্ছে আছে কিনা তোমার? ইচ্ছা আছে, ইচ্ছা থাকবে না কেন? একজন অভিনেতার ইচ্ছার তো কোনো শেষ নেই। আমি চাইলেই তো হবে না, তারও তো চাইতে হবে। প্রেম তো একতরফা হবে না। তোমারও আমাকে ভালোবাসতে হবে, আমি তোমাকে ভালোবাসবো তখনই। কিন্তু আমি তো চাইলে হবে না যে আমাকে ওটিটি প্ল্যাটফর্মে কেন ডাকছে না, হয়তো তারা কোনো প্রয়োজন বোধ করে না। কিন্তু আমার ইচ্ছা যে আমি ওটিটিতে কাজ করবো। তোমার ইচ্ছাটা অন্তত অনুষ্ঠানের মাধ্যমে জানাতে পারলাম, এটা আমার একটা পাওয়া। আমি নিশ্চিত যে অনেকে হয়তো ভেবেও তোমাকে অ্যাপ্রোচ করতে পারেনি বা বলতে পারেনি। নিশ্চয়ই আজকের পর থেকে মানে তোমাকে সামনে ওটিটিতে কাজ করতে দেখলে আমি সবচেয়ে বেশি খুশি হব, হাসান ভাই খুশি হবে, আমরা চ্যানেল 9 পরিবার খুশি হব। তুমি তোমার সম্পর্কে কিছু কথা বলা হয়, সেটা হচ্ছে তুমি একটি অঞ্চলের ভাষাকে, মানে বরিশালের ভাষাকে তুমি এবং আরো অনেক গুণী অভিনয় শিল্পীরা তোমরা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছো। বিশেষ করে তুমি স্ক্রিনে আসলে সবার একটা এক্সপেকটেশন থাকে যে তুমি এখনই বরিশালের ভাষা কিছু একটা এটা মাঝে মাঝে তোমার কাছে কি মনে হয় যে এটা একই রকম হয়ে যাচ্ছে, একই গণ্ডির মধ্যে পড়ছে? আর সেই উত্তরটা শোনার আগে তোমার কাছ থেকে একটু বরিশালের ভাষা একটা সংলাপ শুনে তারপর একটু শুনি। না, ওই যে মনে যে হয় না, হ্যাঁ না, মনে হয়। তারপর যে মাঝে মাঝে ভাই আপনি বরিশাল বললাম, কেন ভাই বরিশাল বলবো কেন? কয় না চ্যানেল বলছে আপনারা বরিশাল বলতে বলছে। আমি ভাই আমি তো আরো ভাষা বলতে পারি, তো আমি তো করতে পারি, যে আমি শুদ্ধ পারি, আমি স্টেজে করছি হ্যাঁ বলতে পারি, আমি কলকাতিয়া ভাষা বলতে পারি। তা আমাকে কেন আসুক কতক্ষণ পর পারি কেন বলতে কেন বরিশাল কন কয়? এখন ওনারা চায়, বসেরা চায় যে আপনি বরিশালের ভাষায় কথা বলেন, হেপিন্নে। আমি কই হেপিন্নেটাও তো আপনি জানেন, আপনারও কিন্তু শিখছি। মাঝে মাঝে কিছু ডিরেক্টর মনিটরের দিকে তাকায় থাকে, আমরা দেখে এরকম কি কি দিয়া কি দেন কি ওই কি কই না এই ভাষাটা কি বরিশালে আছে? আমি বরিশালে না, আমি বানাই বলছি। আমারও সেটা মনে হয়েছে, আপনি বরিশালের ভাষা বানান ওখানে দাঁড়ায়। কে এই শব্দটা তো বরিশালের নাই। আমাকে ভাই স্পন্টেনিয়াস এটা চলে আসছে, মনে কথা আমি বলে দিছি যে এই কে বলতে আসছে না আমাকে, হাত তোকেই বলতে আসি। তো এগুলো তো বরিশালের লোকরা বলে না যে কে শব্দ কি, আমি কে আমি বানিয়ে নিছি কে। আচ্ছা, তুমি এর বাইরে যেসব ভাষার কথা বললা, মানে এই দুই একটা অন্য ভাষায় একটু সংলাপ শুনি তোমার কাছ থেকে। অন্য ভাষায় যেমন মাহফুজ আহমেদ আমার গুণা হবে যদি না বলি। মাহফুজ আহমেদকে অনেক মিস করি। মাহফুজ আহমেদ যত বড় অভিনেতা তার থেকে অনেক বড় সে ডিরেক্টর। তার চৈতা পাগল, তার হচ্ছে গিয়া বুনুচাল তার গায়ে, তোমার দোয়াই ভালো আছে মা, আমার কেরিয়ারে অনেক কিছু প্লাস করেছে মাহফুজ আহমেদের নাটক। ওকে মিস করি। তো ও তো নোয়াখালীর আমার চৈতা পাগল করতে গিয়ে নোয়াখালীর ভাষায়, তো ও তো ওর মতো কথা বলতো যে হাট বইয়ের বাঙ্গি দিও শালার হুদ বুঝতি, সরি বইলা ফেলছি, বের হয়ে গেছে আর কি। তো হাত তো আমি হাত জানি, ভৈর মার কি ভৈর নাকি এইটা হাঁটুটা, আচ্ছা বুঝতি বাঙ্গি দিও কিন্তু বাচ্চস কিয়া, হ্যাঁ হিসাব মারতাম তোর কোয়ালে। বিরতির পরে এসে আবার বলবো। ভাই বিরতিতে টাকা দেবে হ্যাঁ রাত, ওই যে স্পন্সর দেশে ওই যে গ্রিন এলপি গ্যাস, রাইট, গ্রিন এলপি গ্যাস নিবেদিত পার্শ্বচরিত্র অনুষ্ঠান থেকে আজকের পর্বে শেষবারের মতন বিরতি নিচ্ছি। এখনই ফিরে আসছি, তার সাথে কথা বলবো। আপনারা নিশ্চয়ই শোনার অপেক্ষায় আছেন, সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ গ্রিন এলপি গ্যাস। তাদের নিবেদনে আমাদের এই অনুষ্ঠান পার্শ্বচরিত্র। আমি ইভান সাইড এবং ওয়ালিউল হক রুমি, প্রিয় অভিনেতা, তিনি আজ আমাদের সাথে আছেন। অনেক কথা বলছিলাম, আরো কথা বলবো এবং এই ধরনের কথাই বলবো। তুমি যখন কথা বলছিলে তোমাদের স্টার্টিং, যাদের নাম বলছিলে, এবং সেই সময় তোমরা এখনো পর্যন্ত দর্শকদেরকে এন্টারটেইন করে যাচ্ছ, সংলাপের কথা আমরা বলছিলাম, এবং সেটা একটা সুস্থ এন্টারটেইনমেন্ট বলে মনে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সংলাপের নামে এরকম একটা কমপ্লেইন আছে যে, বা কমপ্লেইন কেন, এটা সত্য কথাই, যে সংলাপগুলো এন্টারটেইন করতে গিয়ে ঠিক মানুষ ওইভাবে আসলে পছন্দ করছেন কি করছেন না তাও জানি না, কিন্তু সংলাপগুলো মানুষের কাছে শ্রুতিমধুর হচ্ছে না। তোমরাও তো সংলাপ দিয়ে এন্টারটেইন করেছো, নানান ভাষায় বলেছো। এই সংলাপ নিয়ে কিছু বলবা এখন যে সংলাপের? অবশ্যই বলবো এবং করজোরে আমি অনুরোধ করব এই সব নাটক যারা বানাচ্ছেন স্রেফ ভিউর জন্য, স্রেফ টাকার জন্য, আমি বলবো টাকার জন্যই, ভিউ বললে টাকা বাড়বে, একটাবারও কি ভাবেন না যে এই নাটকটি একটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে?
আমরা ছোট সময় টেলিভিশন দেখতাম, টেলিভিশন দেখে আফজাল ভাই বা নূর ভাই, পরবর্তীতে যারা এসছেন তৌকির আহমেদ, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, এদের ওরা ফলো করতো আফজাল ভাইদের, আফজাল ভাইরা ফলো করতো নূর ভাইদের। তো এই যে নাটক দেখে শেখা, কাপড় চোপড়ের স্টাইল করা, সেগুলি শিখেছি, ভাষা শিখেছি, শালীনতাবোধ শিখেছি। এখন যে সমস্ত ভাষায় নাটক করা হয়, একটা সমাজ কি আপনারা শেষ করে দিচ্ছেন না? বর্তমান সময়ের অনেক অনলাইন প্ল্যাটফর্মে নাটকে মানে পোশাকের ব্যাপারেও বা সেটার থাম্বনেইলের নামে যে পোস্টারটা করা হয় সেটা এমনভাবে এডিটেড করা হয়, খুব দৃষ্টিকটু আর কি। যাই হোক মামা, তোমার না, সেটা আমি বলছি যে এটা কি দেখার মতো নিশ্চয়ই একটা সেক্টর আছে যারা, আমি জানি না মানে আধুনিক ভাষায় সেটাকে কি বলে, যারা এগুলিকে যাচাই বাছাই করেন। এটা আমাদের এবং যে সংগঠনগুলো আছে আমার মনে হয় কিছুটা দায় তাদের উপরও যাওয়া উচিত। আমরা এই প্রসঙ্গে আরও কথা বলবো, কিন্তু সময় যেহেতু শেষ দিকে, একটা ব্যাপার একটু আমার প্রডিউসার হাসান ভাই ভালো একটা জিনিস মেনশন করেছেন, সেটা হচ্ছে আমরা অনেক সময় মূল চরিত্রে দেখি যে নায়ক নায়িকা যাদেরকে আমরা বলি বা প্রধান চরিত্র, তাদের মধ্যে একটু নায়িকাদের সুনজরে দেখা হয় বা কোনো একটা সেটে নায়িকাদের সুনজরে দেখা হয়। এবার যদি আমরা নায়ক নায়িকা সরিয়ে রেখে যারা পার্শ্ব চরিত্রে বা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, সেখানেও এরকম ডিসক্রিমিনেশন আছে কিনা ওদের মধ্যে থেকে, যেমন তুমি একটু বেশি জনপ্রিয়, তোমাকে একটু আলাদা করে দেখা হলো, বা একজন ফিমেলকে একটু আলাদা করে দেখা হলো, সেই ক্লাসিফিকেশন এই পার্শ্ব চরিত্রের মধ্যগুলো আছে কিনা ডিরেক্টর বা প্রডিউসারের কাছ থেকে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কি যে যাদের সাথে কাজ করি, আমার কাজের পরিধি খুব একটা বেশি না, যে সমস্ত ডিরেক্টরদের সাথে কাজ করি খুব একটা তফাৎ আসলে চোখে পড়ে না। কিন্তু মাঝে মাঝে সেটা যখন ফারাকটা অনেক বড় হয়ে যায় তখন সেটার কথাই আমরা বলছি। সেটা যে মাঝে মাঝে হয় না তা না, যখন পক্ষপাতিত্ব করা হয়, যখন একটু আন্ডার এস্টিমেটই করা হয় যে এরা তো হিরো বা হিরোইন বা এরা হলো পার্শ্ব চরিত্রে করে, একে অতটা ইম্পর্টেন্স না দিলেও বোধহয় হবে, এগুলি মাঝে মাঝে একটু পীড়া দেয় না তা না। মামা, তোমাকে সবসময় হাস্যোজ্জ্বল দেখা যায়, তুমি সাথে থাকলে মন খারাপের মানুষরা মন ভালো হয়ে যায়, তোমার মন খারাপ হয় না? তোমার কোনো কষ্টের কথা কিছু বলবা? আচ্ছা, গত 2 বছর আগে 7 জানুয়ারি, এই আর 2 দিন পরই হবে, আমার মা, আমার 6 এবং 7 2 দিন শুটিং ছিল পুবাইলে সোহাগ কাজীর বউ বিরোধ নাটকের। সকালবেলায় মনটা জানি একটু কেমন কেমন লাগছিল, যে ফোন দিলাম আমি বাসায়, আম্মা কি অবস্থা? আমার বউ বলছে আছে, ভালো আছে। আমার ফোনটা দাও তো। কি তুমি শুটিং করো? আসি, ভালো আছি, সমস্যা নাই, কিন্তু গলাটা কাঁপছিল তার জানি কেমন। তো আমি বললাম মনে হয় কিছু একটা হয়েছে। ওরকম তো মনে হয় না। এর মনে হয় আধা ঘন্টা পরে 11:30 তখন বাজে, আমার বউ ফোন দিল, তুমি কি চলে আসতে পারবা? আমি কী ব্যাপার, কী হয়েছে বলো তো, সত্যি কথা বলো। আমার শরীরটা আসলে খুব ভালো না, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। তো সোহাগরে বললাম, সোহাগ আমার বাসার কিন্তু এই অবস্থা, আমি সব ফালায় ওই সব আমি লাভ দিয়ে বের হয়েছে, পরে মাইক্রোবাস আমাকে টঙ্গী পর্যন্ত নিয়ে আসছে, ওই পর থেকে মোটর সাইকেল নিয়ে রওনা দিছি। এর মধ্যে ভিতরে আমার উথাল পাতাল হচ্ছে যে আম্মা মনে হয় নাই। কিছুক্ষণ পর আমার ছেলে ফোন দিল যে বাবা হাইপার হয়েও না, দাদু আসলেই খুব খারাপ অবস্থা, হাসপাতাল নিয়ে আসছি, ডাক্তার কিছু বলতেছে না, কেন আমার মনে হয় যে দাদু নাই। তো ওই বিষয়গুলি ভাবি কি যদি শুটিংটা না থাকতো তাহলে তো আমি আমার মার পাশে থাকতে পারতাম। আমার হয়তো হাতের উপরই আল্লাহ তাআলা হায়াত মওত। মায়ের জন্য অনেক দোয়া, আসলে এখানে আর বলার কিছু নাই, দোয়া করি অনেক। এবং তুমি আবার একটা অভিনয়ের জায়গায় আসি না, তুমি অনেক চরিত্র অভিনয় করেছো এবং এখন পুরোটাই অভিনয় করছো। তোমার কোনো উইশ আছে না যে আমি আসলে এরকম চরিত্র অভিনয় করতে চাই, বা এই চরিত্রটা করার জন্য আসলে আমার খুব ইচ্ছে করে, এরকম কোনো চরিত্রের কথাও বলতে পারো? এবং একই সাথে শুধু অভিনয় করবা নাকি সামনে নির্মাণ বা এরকমও ইচ্ছা আছে তোমার? নির্মাণ করার ইচ্ছা কোনোভাবেই নাই আমার, নাই এই অর্থে আমি একজন ডিরেক্টরের ব্যথা বুঝি। কিছু ক্যারেক্টার যে ভালো লাগেনি তা না। মাহফুজ আহমেদের বুনো চালতার গায়ে একটা হুজুরের ক্যারেক্টার করেছিলাম আমি, চৈতা পাগলে একটা ক্যারেক্টার করেছিলাম নরসুন্দরের, একটা ক্যারেক্টার করছি বর্তমানে মুসলিম সরকার হলো বকুলপুর নাটকে। অভিনয়কে ভালোবাসি এবং মনে হয় যতদিন বাঁচবো আমি অভিনয়টা করতে চাই। আমরাও তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কথা বলতে, ভালোবাসার মানুষের সাথে কথা বলতে বলতে এভাবে অনেক সময়টা শেষ হয়ে যায়। আমাদের গল্প চলবে, অনুষ্ঠান থেকে বিদায় নিব, তোমার দর্শকদের জন্য যা বলার আছে সেটা বলবা এবং একটা সংলাপ শুনতে শুনতে বিদায় নিব। আর তোমার প্রতি কি বলবো, মানে তোমাকে তো ভালোই বাসি, এরকমই থেকো, অনেক দিন সুস্থ থেকো, অনেক ভালো থাকো মামা। আমি একটু বিদায় নিয়ে নিই।
তো দর্শক, গ্রিন এলপি গ্যাস নিবেদিত পার্শ্ব চরিত্র অনুষ্ঠান থেকে আজকের এপিসোড আমার জন্য খুব অল্পতে শেষ হয়ে গেল। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। এক সপ্তাহের অপেক্ষায় রাখবো, পরবর্তী সপ্তাহে এরকমই প্রিয় কোনো মানুষকে নিয়ে আবারও গ্রিন এলপি গ্যাস নিবেদিত পার্শ্ব চরিত্র অনুষ্ঠানে চ্যানেল 9-এর পর্দায় আমি ইভান সাইদ হাজির হব। ভীষণ ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। মামা, যাদের বাবা মা এখনো জীবিত আছে তাদেরকে নজর রাখবেন, টেক কেয়ার করবেন। এই জিনিস একবার যদি চলে যায় আর আসবে না। মায়ের দোয়া যদি দুহাত তুলে আল্লাহর কাছে বলে, সরাসরি আল্লাহর দরবারে সেটা কবুল হয়। মা বাবার খেয়াল রাখবেন, শহরের প্রতি খেয়াল রাখবেন, সমাজের প্রতি খেয়াল রাখবেন। যেখানে সেখানে ময়লা ফেলা, রিক্সাওয়ালাকে আপনি বলতে পারেন, ভাই মাঝখানে কেন যাচ্ছেন, বায়ে থাকেন। মোটর সাইকেল উঠলে বলতে পারেন, ভাই ডানে বায়ে করেন, একটা রো ধরে চালান। শৃঙ্খলা কে আনবে? আপনি আনবেন, আমি আনবো, আমরা সবাই মিলে করব। এই দেশটা তখনই দেখবেন যে ভালোভাবে এগিয়ে যাচ্ছে, হতাশা আর থাকবে না। ভালো থাকবেন সবাই।